গল্প বসন্তের শেষে প্রণয়। লেখনীতে মিশকা মুন। অন্তিম পর্ব। রাতে ঘুমানো বাদ দিয়ে ইহান একবার এপাশ তো আরেকবার ওপাশ করতে লাগল। সারাহ ইহানের মনের অবস্থা বুঝল। উঠে বসে পেছনে থেকে ইহানের মাথায় হাত রাখল। ইহান সাথে সাথেই মাথা নিয়ে গিয়ে সারার কোলের ওপরে রাখল। চোখ খুলল না, বন্ধ করেই রইল। সারাহ কোনো প্রকার বাক্য বিনিময় ছাড়াই মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কারো মুখে কথা নেই। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। একটা সময় পরে ইহান নিজেই কথা বলল। হাত ব্যথা হয়ে যাবে, এবার শুয়ে পড়ো। তোমার ঘুম এসেছে না? আরেকটু হাত বুলিয়ে দেই, তুমি ঘুমাও। বলে ইহানের চুলগুলো টেনে দিতে লাগল। ইহান হুট করে উঠে বসল। কাপা কাপা গলায় বলল, বাবার কিছু হবে না তো সারাহ? সারাহ একটু ধমকের সুরেই বলল, বাচ্চাদের মতো কেন করছো? তবে কি করব আমি? সারাহ মুচকি হেসে বলল, দিনদার ব্যক্তির কাজ আল্লাহর ওপর বিশ্বাস রাখা। তুমি কি তা ভুলে যাচ্ছ? বারবার কেন হতাশায় ভুগছ? সৃষ্টিকর্তা মানুষকে অসুখ বিসুখ দেন পরীক্ষার উদ্দেশ্য। ধৈর্য ধরো বাবা, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শোনো, তুমি তো আমাকে মাঝে মাঝেই হাদিস শোনাও। আজকে আমি তোমাকে একটা বিশেষ আমল শিখিয়ে দেই। যখন দেখবে এদিক ওদিক কোনো গতি নেই, বিপদে উদ্ধার হওয়ার উপায় নেই, তৎক্ষণাৎ চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে পড়বে হাসবুনাল্লাহু ওয়া নিমেল ওয়াকিল। দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ইহান সারার কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনল। তাই তো সে কেন ভেঙে পড়ছে? ভেঙে পড়লে তো চলবে না। লম্বা একটা শ্বাস টেনে ছাড়ল। অতঃপর সারার কথা মতো কাজ করল। সত্যি সত্যি অন্তরের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করতে শুরু করল। এভাবেই দোয়া দরুদ পড়তে পড়তে ইহান একটা সময় ঘুমিয়ে পড়ল। তাকে ঘুমাতে দেখে সারাহ নিজেও এবার ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে দুজনেই একসাথে বের হল হসপিটালের উদ্দেশ্য। সারা রাস্তা সারাহ এটা ওটা বুঝো দিতে দিতে নিয়ে গেল। অনেক কথা বলেও ইহানের মন ঘুরাতে পারল না। সে মুখ গোমরা করেই সারাটা পথ বাইক চালিয়ে গেল। সারাহ দীর্ঘ শ্বাস ফেলল। হসপিটালে ঢুকে রিপোর্টগুলো তুলে ডক্টরের কেবিনে ঢুকল দুজনেই। ডক্টর রিপোর্টগুলো বেশ ভালো করে চেক করে বলল, উনার লক্ষণ শুনে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই। দেখুন, উনার কিডনিতে পাথর হয়েছে। আপনারা দুজনেই তো মেডিকেল স্টুডেন্ট, উনার প্রাথমিক লক্ষণ খেয়াল করেনি। সারাহ ইহানের দিকে তাকাল। না, ইহান বেশ স্বাভাবিকভাবেই বসে আছে। ইহান মৃদু সুরে বলল, আমরা সেভাবে খেয়াল করিনি। আর বাবা প্রথম দিকে আমাদের কিছু জানায়নি, সেদিন আমি জোর করে আপনার কাছে নিয়ে এসেছিলাম। ডক্টর রিপোর্টগুলো আবারে নাড়তে নাড়তে বলল, দেখুন, কিডনিতে পাথর হলে পিঠের দিক এবং পাঁজরের দুপাশে তীব্র ব্যথা হতে পারে। আবার তলপেটে ব্যথা, বমি বমি ভাব। প্রথম দিকে ব্যথা অল্প হলেও অবহেলা করা ঠিক হয়নি। প্রথম থেকেই চিকিৎসকের পরামর্শ নিলে এত সমস্যা হতো না। ব্যথা বেশি দিন ফেলে রাখলে শরীরের অন্দরে জটিলতা বাড়তে পারে। আপনারা বিকালের মধ্যে তাকে নিয়ে আসুন, অপারেশন ব্যবস্থা করাতে হবে। যদিও আমি থাকতে পারবো না, কিন্তু ভালো ডক্টর আছেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। সারাহ ইহান উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে স্যার, আসছি। মহুয়া বেগম প্রথমে শুনে কান্নাকাটি করলেও সারাহ তাকে সামলে নিল। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভালোভাবেই ইসমাইল হোসেনের অপারেশনটা হয়ে গেল। তবে আপাতত তাকে কয়েকদিন হসপিটালেই থাকতে বলা হলো। বিআইয়ের অসুস্থতার কথা শুনে পরের দিন সপরিবারে হাজির হলেন সুলতান মাহমুদ। পরিবারকে কাছে পেয়ে ভীষণ খুশি হল সারাহ। দুদিন তাদের কাছে থেকে বাড়ির রাস্তা ধরলেন সারার বাবা। মোটামুটি সুস্থ দেখেই ডক্টর ইসমাইল হোসেনকে রিলিজ করে দিলেন।
আসলে হসপিটালের পরিবেশে তিনি থাকতে পারছিলেন না। ডক্টরকে জানালে তিনি চেক আপ করে দেখলেন তেমন সমস্যা নেই, তাই ছেড়ে দিলেন। 5 দিন পরে বাড়ি ফিরে সবাই শান্তির নিঃশ্বাস ফেলল। আসলে বাড়ির মতো শান্তি কোথাও নেই। ইদানিং সারার মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে। ইহানের কোনো স্বাভাবিক কথাও স্বাভাবিকভাবে নিতে পারে না। প্রচণ্ড রেগে যায়। ইহান প্রথম প্রথম ভাবল হয়তো ঘুম কম আর খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ার কারণে এমন হচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে ঠিক মতো খাওয়াতে পারছে না। খাওয়ার কথা বললেও রেগে যায়। ইহান পড়েছে মহাজালায়। ইহান বাজারে গিয়েছিল, সবেই বাজার থেকে ফিরে রুমে আসলো। সারাহ অহেতুক বিরক্ত করতে লাগলো তাকে। ইহান প্রথমে ভালোভাবেই বলল আজ রাতে একটা ঘুমের ওষুধ খেয়ে নিতে, কিন্তু সে কথা শুনে সারাহ রেগে গেল। তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে দুজনের ঝগড়া লেগে যায়। ইহান অত্যধিক পরিমাণে রেগে গেল। হুট করে খাটের পাশে থাকা ফুলদানিটা তুলে আছাড় মারল। সারাহ ভীষণ ভয় পেয়ে গেল। শরীর কাঁপছে, তার বুকের মধ্যে ধুকপুক করে উঠল। এই 1 বছরে ইহানকে এত রাগতে সে দেখেনি। হুট করে কি হলো? কি এমন বলেছে সে, যার জন্য এত রাগতে হবে? সারাহ অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে বলল, তুমি এটা কেন ভেঙে ফেললে? ইহান চেঁচিয়ে বলল, আমার ইচ্ছা হয়েছে, আমি ভেঙেছি, তোমার কোনো সমস্যা? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? কারণ আমি ভালো করে কথা বলতে পারি না। শান্তি। ইহান, ভালো লাগছে না, এখন যাও। সারাহ চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগল। হাত দিয়ে চোখ মুছতে মুছতে অভিমানী সুরে বলল, এখন তো আমি পুরান হয়ে গেছি, এখন তো আর আমাকে ভালো লাগবেই না। ইহানের রাগটা আরও বেড়ে গেল। একে তো ক্লাসের চাপ, আবার বাবা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। বাবার কাজগুলো এখন তাকেই করতে হয়। তাছাড়া পরিবার সবার দায়িত্ব নিতে হবে, বাবা আর কতদিন করবে সেই চিন্তা। সব মিলিয়ে নিজেই খুব আপসেট ছিল। হুট করে সারার এমন বিহেভ নিতে পারল না। এই কথা শুনে নিজের চুল নিজেই টেনে ধরে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছ। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বাবার কথায় অল্প বয়সে বিয়ে করা। কথায় কথায় ঝগড়া ছাড়া আর কিছু পারো না, তাই না? দয়া করে এসব বন্ধ করো। আমার সাথে থাকতে সমস্যা হলে দরজা খোলা আছে। সারাহ এবার ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ মুখ চেপে ধরে ওয়াশরুমে দৌড় দিল। ইহান বিছানার বসে এক ঢোকে এক গ্লাস পানি ঢকঢক করে পান করল। একটু শান্ত হতেই বুঝল, রাগের মাথায় সারাহকে এভাবে বলা ঠিক হয়নি। নিজের ভুলটা বুঝতে পারল। ঠিক করল সারাহ বের হলে সরি বলবে। কিন্তু অনেকক্ষণ যাবৎ তাকে আসতে না দেখে নিজেই এগিয়ে গেল। দরজার কাছে আসতেই বমি হওয়ার শব্দ শুনতে পেল। ইহান সাথে সাথে দরজায় টোকা দিয়ে ডাকতে শুরু করল, সারাহ, কি হয়েছে? দরজা খুলো। বমি করতে করতে ক্লান্ত হয়ে পড়ল সারাহ। ক্লান্ত শরীর নিয়ে নিচেই বসে পড়ল। সেখানেই কিছু সময় বসে রইল। ইহানের ডাকাডাকি শুনে অনেক কষ্টে উঠে দাঁড়াল। দরজার খুলে দিতেই ইহানের ওপরে ঢুলে পড়ল। সারাহ! এই সারাহ, কি হলো হঠাৎ? ঠিক আছো তুমি? এক হাত দিয়ে বুকে জড়িয়ে রেখে আরেক হাত দিয়ে সারার গালে হালকা থাপ্পড়িয়ে অনেকগুলো প্রশ্ন করল ইহান। কিন্তু সারার তো সেন্স নেই, সে এখন কেমনে উত্তর দিবে? ইহানের হুঁশ ফিরতেই পাজা কোলে তুলে নিল। খুব সাবধানে বালিশে শুয়ে দিয়ে চোখে মুখে পানি ছিটাতে লাগল। হুট করে কি হলো সারার? মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, সাথে টেনশন তো আছেই। এখন কিছুটা জোরে জোরেই সারার নাম ধরে ডাকতে শুরু করল। মহুয়া বেগম ঘুমাচ্ছিলেন। এই কয়েকদিন বেশ ধকল গেছে। তাদের কথোপকথন আগেই ঘুম ভেঙে গিয়েছিল। হঠাৎ ইহানের এমন স্পষ্ট গলার স্বর শুনে উঠো চলে আসলেন। দরজার কাছে এসে ডাক দিলেন,
ইহান, এই ইহান, কি হয়েছে? অনেকক্ষণ ধরে তোদের রুম থেকে শব্দ আসছে, তাড়াতাড়ি দরজা খুলে দে। ইহান দেরি করল না, দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মহুয়া বেগম ভেতরে আসতেই সারাহকে এই অবস্থায় দেখে দৌড়ে বিছানায় উঠে মাথার কাছে গিয়ে বসলেন। অবাক হওয়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওর? ইহান সময় নিল না। অসহায় চোখে তাকিয়ে বলল, আগে ওর সেন্স ফিরতে দাও, পরে সবটা বলছি। ডাক্তারকে কল দে তাড়াতাড়ি, আমি পানি দিচ্ছি। আচ্ছা। ইহান তাড়াহুড়ো করে ফোন খুঁজতে লাগল। তাড়াহুড়োর সময়ে আসলে কোনো কিছুই ঠিক মতো পাওয়া যায় না। মেজাজটা আবার বিগড়ে গেল। মাথার চুল টেনে ধরে মনে করার চেষ্টা করল। মহুয়া বেগম অল্প অল্প পানি নিয়ে সারাহ মুখে দিচ্ছিলেন আর মিহি কণ্ঠে ধীরে সুস্থে তাকে ডাকছিলেন, সারাহ মা, কি হয়েছে তোর? উঠো না, দেখ মা এসেছে। ইহান তোকে বকেছে তাই না? ওর আজ ভাত বন্ধ, তুই একবার উঠো না শুধু। আসলে মহুয়া বেগম ইহানদের কথাগুলো স্পষ্ট বুঝতে না পারলেও এতটুকু বুঝেছিলেন তারা ঝগড়া করছে। এটা নতুন নয়, মাঝে মাঝেই দুজনে ঝগড়া করে, তাই অতটা সিরিয়াস ভাবে নেয়নি। হুট করে পাশ ফিরে ইহানকে এমন ছটফট করতে দেখে প্রশ্ন করলেন, কি হয়েছে? ফোন খুঁজে পাচ্ছি না। বসার ঘরে ফেলে এসেছিস, গিয়ে দেখ। ইহান সময় নষ্ট করল না, বেরিয়ে গেল। সে যেতেই সারাহ ধীরে ধীরে চোখ মেলল। সেন্স ফিরতে দেখে মহুয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। সারাহ চোখ খুলে মহুয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তিনিও পরম যত্নে ছেলে বউকে জড়িয়ে ধরলেন। স্বাভাবিক হওয়ার কিছুটা সময় দিলেন। তার মধ্যে ইহান ফোন হাতে রুমে আসলো। তাদের দুজনকে এভাবে দেখে সেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোন রেখে এগিয়ে গিয়ে বিছানায় বসল। তার উপস্থিতি টের পেতেই সারাহ শাশুড়ির কাছে আরেকটু এগিয়ে গেল। ইহান অসহায় চোখে মায়ের দিকে তাকাতেই তিনি ইশারা করে শান্ত হতে বললেন। অতঃপর মৃদুস্বরে সারাহকে জিজ্ঞেস করলেন, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তো এমন হবেই। কোনো কথা শুনি না আমার। ডাক্তারি পড়ে কি হবে যদি নিজের যত্নই না নিস? সারাহ সে কথার উত্তর না দিয়ে নাক টানতে টানতে বলল, মা, আমি কিছু দিনের জন্য বাসায় যেতে চাই। মহুয়া বেগম দ্বিমত করলেন না, বললেন, ঠিক আছে, কালকে ইহান তোকে রেখে আসবে। না, আমি আজকেই যেতে চাই। কিন্তু বাবাকে বললেই নিয়ে যাবে। আচ্ছা। ইহান শুধু করুণ চোখে চেয়েই রইল। আপাতত সারাহ যে তার কথা শুনবে না তা আর বুঝতে বাকি নেই। সারাহ বাড়ি থেকে এসেছে 5 দিন হল। এই 5 দিনে নিয়ম করে শ্বশুর শাশুড়ির সাথে কথা বললেও কথা বলেনি ইহানের সাথে। ফোন বা মেসেজ কোনো কিছুরই রিপ্লাই করেনি সে। হুট করে তার এমন খিটখিটে মেজাজ হওয়ায় সে নিজেও নিজের ওপর বিরক্ত, কিন্তু তাই বলে ইহান তার সাথে এমন বিহেভ করবে, সেই কথাগুলো কিছুতেই ভুলতে পারছিল। আবার ইহানকে ছাড়া থাকতেই ভীষণ কষ্ট হচ্ছিল। কিচ্ছু ভালো লাগছিল না। উদাস মনে জানালার পাশে বসে বসে এসবই ভাবছিল সারাহ। তখনই রুমে এসে কেউ একজন গলা খাকারি দিয়ে সারার মনোযোগ পেতে চাইল। সারাহ না তাকিয়েই বলল, এসো দাদি। আঞ্জুমান বেগম মুচকি হেসে তার পাশে গিয়ে বসলেন। জানালা দিয়ে বাহিরে উকি মেরে বললেন, কি সারাহ রানী, এই রোদের মাঝে কি ইহানকে খুঁজো নাকি? সারাহ পাশ ফিরে চাইল না। থমথমে গলায় জবাব দিল, না। খুঁজতাছিস খুঁজতাছিস। তুমি জানো। হুম, জানি। বেশি জানো। এমনি এমনি চুল পাকেনি আমার। তুমি যাও তো, ভালো লাগছে না। ভালো লাগবেও না। নাতজামাইরে ফোন দিয়া কথা বল। বেচারা তোর শোকে পাগল হয়ে গেছে। নিজেও কষ্ট পাচ্ছিস, তাকেও কষ্ট দিচ্ছিস। ঝগড়া ঝামেলা সবারই হয়, এসব ধরে বসে থাকতে নেই। সারাহ কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসেই রইল।
কোনো উত্তর না পেয়ে আঞ্জুমান বেগম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। ইহানের কাছে এক একটা প্রহর এক একটা বছরের মতো লাগছে। কোনো কিছুতেই মন বসাতে পারছে না। না হয় রাগের মাথায় দুটো কথা বলেছে তাই বলে সারাহ এমন করবে। তার কি একটুও খারাপ লাগছে না? একবারও কি তার কথা মনে পড়ছে না? কতবার কল দিল ধরার কোনো খবর নেই। আর একদিন দেখবে কথা না বললে একদম বাসায় গিয়ে তুলে নিয়ে আসবে। ইহান আসব। ইহান পাশ ফিরে দেখল বাবা দাঁড়িয়ে আছে। জোরপূর্বক হেসে বলল, এসো বাবা। তোমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আর মন? ইহান চুপ করে গেল, কোনো উত্তর করতে পারল না। মায়ের কাছে টুকটাক মিথ্যা বলতে পারলেও বাবাকে সে কখনো মিথ্যা বলতে পারে না। ইসমাইল হোসেন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সারাহ কথা বলছে না। ইহান মুখ গোমরা করে বলল, না, ফোনই ধরছে না। আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? তুমি বিআইয়ের নাম্বারে কল দিয়ে বলো সারাহকে ফোনে পাচ্ছ না। তার সাথে একটু কথা বলিয়ে দিতে, দেখবে সুলতান মাহমুদ নিজে ফোন নিয়ে যাবে আর তার মেয়ে বাধ্য মেয়ের মতো ফোন নিয়ে কথা বলবে। ইহান বড় করে তাকিয়ে রইল। কিছু সময় পরে বাবাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাল। ইসমাইল হোসেন হাসতে হাসতে চলে গেলেন। বাবা যেতে ইহান শ্বশুরের নাম্বারে কল দিয়ে বাবার বলা কথাগুলো আওড়াল। সত্যি সত্যি সুলতান মাহমুদ মেয়ের রুমে গিয়ে তাকে ফোন ধরিয়ে দিয়ে বললেন, আহনাফ বাবা ফোন দিয়েছে, কথা বলো, আর কথা বলা শেষ হলে আবার আমার কাছে দিও, আমারও কিছু কথা আছে। ইহান ফোনের ওপাশে থেকে শুনে মনে মনে প্রচণ্ড খুশি হল। যাক, তার শ্বশুরেরও বুদ্ধি কম নয়। আসলে সুলতান মাহমুদ নিজেও বুঝেছেন তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এটা না বললে সারাহ কল কেটে রেখে দিত। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। সারাহ বাবার মুখের ওপর কিছু বলল না। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ফোন হাতে নিয়ে বিছানা পা দুলিয়ে বসল। কানের কাছে ফোন ধরে কোনো কথা না বলে চুপচাপ নিজের পেটের দিকে তাকিয়ে রইল। ইহান কোনো সারা শব্দ না পেয়ে নিজেই আদুরে কণ্ঠে বলল, কথা বলবে না বউ? সুলতান মাহমুদ রুমে এসে বসতেই মায়া বেগম হাতের কাজ ফেলে এসে তড়িঘড়ি করে স্বামীর পাশে গিয়ে বসলেন। কোনো প্রকার ভনিতা ছাড়াই প্রশ্ন করলেন, কে ফোন দিয়েছে? আহনাফ বাবা। মায়া বেগম তৎক্ষণাৎ বললেন, সারার সাথে কি হয়েছে জিজ্ঞেস না করেই তুমি ফোনটা ওকে দিয়ে আসলে কেন? সব সময় সব প্রশ্ন করতে নেই। কেন করতে নেই? ওদের ঝামেলা ওদেরকেই মিটিয়ে নিতে দাও। এভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে? হচ্ছে। হচ্ছে না তুমি বুঝতে পারছো না মেয়ে আমাদের ভালো নেই। বুঝতে পারছি। তবুও চুপ থাকবে? আমার কাছে এটাই ঠিক মনে হয়। তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে কোনো ভুল করলাম না তো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মায়া বেগম এবার রেগে গেলেন। থমথমে গলায় বললেন, আমি চিন্তা করব না তো আর কে করবে? তুমি কি চাইছো বলো তো? সারাহ আমাদের মেয়ের, তার ভালো মন্দ দেখার দায়িত্ব অবশ্যই আমার আছে। মেয়েটা আমার ভালো নেই। আমি তো মা, তাকে এভাবে দেখতে আমার কেমন লাগছে। ও বাড়িতে যাওয়ার কথা বললেই বলছে আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি মা, অথচ তার কলেজ চলছে। আমি কি করব তাহলে বলে দাও। আমি অত কিছু জানি না, আমার হাসি খুশি মেয়েটাকে ফিরে পেতে চাই। সুলতান মাহমুদ মৃদু হেসে স্ত্রীর মাথায় হাত রাখলেন। শান্ত হতে বলে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। মায়া বেগম নিতে না চাইলেও নিলেন। এক ঢোকে পানি শেষ করে আবার কিছু বলতে চাইলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে সুলতান মাহমুদ নিজেই বললেন, শোনো, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝামেলা লাগবে, আবার মিটেও যাবে। এখন যেহেতু সারাহ নিজে থেকে তোমায় কিছু বলছে না, তুমি তাকে জিজ্ঞেসও করো না। আমার বিশ্বাস আহনাফ বাবা তাকে সামলে নিতে পারবে।
তুমি জামাই বাবাকে অনেক বিশ্বাস করো তাই না? সুলতান মাহমুদ মৃদু হেসে বললেন। বিশ্বাস না করলে কি আর এমনি এমনি আমার অর্ধেক কলিজাটা তাকে তুলে দিয়েছি। উত্তরে আর কিছু বলতে পারলেন না মায়া বেগম। তবে তার আরেকটা টেনশন মাথায় ঘুরপাক খাচ্ছে, মেয়েটার শরীরটাও ভালো যাচ্ছে না। যদিও বলছে গরমের জন্য এমন হচ্ছে, কিন্তু তার সিনড্রোম তো অন্য কিছু বলছে। ইহান কোনো সাড়াশব্দ না পেয়ে নিজেই আদুরে কণ্ঠে বলল, কথা বলবে না বউ? সারাহ তবুও নিশ্চুপ। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল। একদম কথা বলবে না সে। তাকে বিয়ে করাই জীবনের সবচেয়ে বড় ভুল, এমন একটা কথা সে কেমনে বলতে পারল? একবারও মুখে আটকালো না, বুক কাঁপল না। এই ভালোবাসা? একটু কথা বলো না বউ। দেখো তোমাকে কত্ত মিস করছি, তোমার কি আমার কথা মনে পড়ছে না? আমি সত্যি সরি, রাগের মাথায় আমার অমন কথা বলা ঠিক হয়নি। ইহান অসহায় কণ্ঠে বলল। এবারও ওপাশ থেকে কোনো কথার আওয়াজ পাওয়া গেল না। বেচারা ইহান একবার পায়চারি করছে, তো একবার বসছে, তো একবার শুয়ে পড়ছে। এভাবেই ছটফট করতে করতে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু সারাহ তো সারাহই, সে যেন মৌনব্রত পালন করতে বসেছে। মুখে টু শব্দ অবধি নেই। ইহান এবার হালকা রাগ দেখিয়ে বলল, এবার যদি কথা না বলেছ না, তবে আমিও বাড়িতে চলে আসব। সারাহ ফুপিয়ে উঠল। নাক টানতে টানতে ধীর কণ্ঠে বলল, কেন আসবে তুমি? তোমাকে নিতে? আমি কে যে আমাকে নিতে আসবে? কে মানে? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ তুমি। আমি কারো কেউ না। তুমি আমার বউ। না, মিথ্যা কথা, আমার বিয়েই হয়নি। ছিহ বউ! আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এভাবে বলতে নেই। সারাহ হাত দিয়ে চোখ মুছতে মুছতে অভিমানী সুরে আবার বলল, কেউ আমাকে একটুখানিও ভালোবাসে না। ইহান তার অভিমান বুঝে একগাল হাসল। যাক, মেয়েটা তবে একটু স্বাভাবিক হয়েছে। লম্বা একটা শান্তির শ্বাস টেনে আবার বলল, কে বলেছে আমি তোমায় অনেকখানি ভালোবাসি? কেমন ভালোবাসো বুঝা শেষ? কি বুঝেছ? এই কয়েকদিন তো আমার একবারও খবর নিলে না, যোগাযোগ করার চেষ্টা করলা না। ইহান ভেবাচ্যাকা খেয়ে গেল। থমথমে গলায় করুণ সুরে বলল, তুমি তো আমাকে সব জায়গায় ব্লক করে বসে আছো, তারপর আর আমি কিভাবে খবর নিব বলো? ওভাবেই নিবে। ইহান নখ কামড়ে মনে মনে বলল, এই জন্যই বোধহয় কেউ একজন বলেছিল, মেয়েরা কখন কি বলে আর করে তারা নিজেরাও জানে না। অতঃপর মুখে বলল, অনেকগুলো সরি সারাহ, আর জীবনেও ভুল করেও এমন কথা বলবো না, সত্যি প্রমিজ। সারাহ যে গলে গেছে তা প্রকাশ না করেই প্রসঙ্গ পাল্টে বলল, বাবার ফোনে কেন কল দিয়েছ? তোমার ফোন কল যাচ্ছে না যে? যাবেও না। সরি বললাম তো। তোমার সরি গ্রহণ হয়নি। ইহান ভরকে গেল। তা কি করলে তোমার অভিমান ভাঙবে শুনি? আমি কেন বলে দিব? বলতে হবে না, আমি এমনি পারব। সারাহ মুখ ভেঙচি দিল। যদিও ইহান দেখতে পেল না। তারপর বলল, আগে ভাঙিয়ে দেখাও। শোনো, অভিমান একটি মূল্যবান জিনিস। সবার ওপর তা করা যায় না। যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সে অভিমান করে। আর সেই ভালোবাসার মানুষটিই পারে তার সেই অভিমান ভাঙাতে। সব শুধু মুখের কথা। এখন যদি পাশে থাকতে না, তাহলে আমার বুকে তোমার কানটা চেপে শোনাতাম কোথাকার কথা। ঢঙের কথা ভালোই বলতে পারো। ভালোবাসার কথাও বলতে পারি, বলবো না? থাক বউ, তোমাকে না দেখতে পেয়ে আমার অন্তত আত্মাটা ফেটে যাচ্ছে। সারাহ এবার হেসে ফেলল। তার হাসির শব্দে ইহান নিজেও হাসল। সব রাগ অভিমান ভুলে সারাহ চোখ মুখ বন্ধ করে একদমে বলল, তোমাকে কিছু বলার আছে। খুব জরুরি কিছু। ভীষণ জরুরি। বলো তবে। দেখা হলে বলবো। ঠিক আছে। সারাহ লাজুক হেসে বলল, আচ্ছা।
ইহান হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। অতঃপর একগাল হেসে আদুরে কণ্ঠে বলল, তোমায় নিতে আসছি বউ, তৈরি থেকো। অতিরিক্ত গরমের কারণে সারাহ শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছে। সারারাত ঠিক মতো ঘুম হয়নি। ছটফট ছটফট করতে করতে শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল। আজ আর তার ফজরের নামাজটাও হলো না। ঘুম ভাঙল অনেক বেলা করে। বেশি সময় ঘুমালেও আবার মাথা ঝিনঝিন করে। চোখ না খুলেই মাথায় হাত দিয়ে উঠে বসল। ঘুম ঘুম ভাব এখনো কাটেনি। কোনো মতো এলেমেলো চুলগুলো হাত খোপা করে নিল। নেমে যাবে এমন সময় কেউ বলে উঠল, গুড মর্নিং বউ। সারাহ চমকে পাশ ফিরে তাকাল। এ অসময়ে ইহানকে দেখে যেন আকাশ থেকে পড়ল। ভাবল হয়তো চোখের ভুল। চোখ মুখ কচলিয়ে আবার তাকাল। এবার বুঝল না, চোখের ভুল নয়। অবাক হওয়া কণ্ঠে জানতে চাইল, তুমি এখানে কিভাবে, কখন এলে? ইহান হাতের ওপর ভর দিকে সারার ঘুমন্ত মুখ পানে এতক্ষণ চেয়েছিল। ছটফটানো মনটা তার দেখা পেয়ে তবেই শান্ত হল। ঈষৎ মন বলছিল, কতদিন বউটাকে দেখি না, এবার শান্তি শান্তি। 6টা দিন বোধহয় 6 যুগের সমান কাটল। সারার ভরকানো দৃষ্টি দেখে হাসল। চট করে উঠে বসল। সারার হাত দুটো হাত বাড়িয়ে ধরল। মিটিমিটি হাসতে হাসতে মৃদুস্বরে বলল, আহা, আমি তোমার চোখের ভুল স্বপ্ন দেখছ বউ। চোখ বন্ধ করে আবার খোলো। সারাহ বোকা বোকা চাহনি নিক্ষেপ করল। ইহানের কথা মতো সত্যি সত্যি আবার চোখ বন্ধ করে আবার খুলল। অতঃপর বলল, কিন্তু আমি তো দেখছি তুমি সত্য। এবার ইহান জোরে জোরে হেসে ফেলল। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। সারার আবারও অভিমান হল। রাগ ভাঙাতে এসে তার সাথে মজা নিচ্ছে, এটা মানা যায় না, যায় না, কথাই বলবে না। হু। সারাহ বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় ইহান লাফিয়ে উঠল। ছুটে গিয়ে তাকে পেছনে থেকে কোমর জড়িয়ে ধরে বলল, সরি সরি সরি, আর হাসব না, তবুও যেও না প্লিজ। তোমাকে একটু ঠিক করে দেখতে দাও। কতকাল দেখি না তোমায় আমি। সারাহ আর চোখে ঘাড় কাত করে ইহানের দিকে তাকাল। মুখ গোমরা রেখেই থমথমে কণ্ঠে বলল, আমাকে দেখে কি হবে? আমার পরাণ জুড়াবে। এসব কথায় আমি গলছি না, ছাড়ো ছাড়ো। বলেই পেটে থেকে হাত সরিয়ে ওয়াশরুমে চলে গেল। রাগ অভিমান তার কালকেই পালিয়েছে। এখন শুধু একটু মিছামিছি ভান ধরল আর কি। তবে মনের মধ্যে অদ্ভুত অনুভূতি কাজ করছে। কি করে বলবে সে এই কথা? কী বা রিয়েকশন দিবে সে? আচ্ছা, ইহান কি রাগ করবে নাকি খুশি হবে? মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যে করেই হোক আজকে সে বলবেই বলবে। ইহান ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। সেই ভোরবেলা বাড়ি থেকে বের হয়েছে। ভীষণ ঘুম পাচ্ছে। চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে হাজির হল। সারার ভীষণ লজ্জা লজ্জা লাগছিল, তাই ওয়াশরুম থেকে বেরিয়ে কোনো দিক না তাকিয়ে আগে ওড়না দিয়ে ভালোভাবে ঘোমটা টেনে নিল। অতঃপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। 2 হাত কচলাতে কচলাতে একটু রৈশয় বলেই ফেলল, তোমাকে আমি কিছু বলতে চাই। 2 বার একই কথা বলার পরেও ইহানের কোনো রেসপন্স পেল না। টুপ করে ঘোমটা তুলে তার দিকে তাকাল। দেখল ইহান ঘুমে টইটম্বুর। হতাশ হল, দীর্ঘ শ্বাস ফেলে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। মেয়ে জামাই এসেছে শুনেই মহুয়া বেগমের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কি রান্না করবে, কি খেতে দিবে, এটা নিয়ে তার চিন্তার শেষ নেই। সুলতান মাহমুদ সকাল সকাল বাজার করে এনে দিয়েছে। ভোরবেলা সবার আগে তার সাথেই দেখা হয়েছিল ইহানের। ফজরের নামাজ পড়ে মায়া বেগম একটু ঘুমান, তার ঘুমের যেন সমস্যা না হয় তাই সুলতান মাহমুদ মসজিদে যাওয়ার সময় মেইন গেইটে চাবি দিয়ে বেরিয়ে যান, আবার নামাজ শেষে কাউকে না ডেকে চাবি দিয়ে গেইট খুলে ভেতরে আসেন।
প্রতিদিনের মতো আজকেও তিনি নামাজ পড়ার জন্য সদর দরজা খুলে সবেই বের হচ্ছিলেন, আর তখনই ইহান কলিং বেলে চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। প্রথমে দুজনেই দুজনকে এভাবে দেখে কিছুটা হকচকিয়ে উঠেছিল। ইহানের মনোভাব বুঝে সুলতান মাহমুদ একগাল হেসে কোনো বাড়তি কথা না বলে তাকে সারাহ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে বেরিয়ে গিয়েছিলেন। ফিরেছেন একদম বাজার সদাই করে। সারাহ বের হয়ে দেখল তার মা রান্না বান্না করছে। ইদানিং রান্না ঘরে গেলেও তার উকি আসে গাগুলায়, তাই আর যেতে পারল না। বাবার পাশে গিয়ে বসল। সুলতান মাহমুদ মেয়ের মুখে হাসি দেখে নিজেও মনে মনে হাসলেন। হাত বাড়িয়ে সারার মাথায় হাত রাখলেন। অতঃপর হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শরীর ভালো আম্মা? জি বাবা, আলহামদুলিল্লাহ। ব্যাগ গুছিয়ে নিয়েছ? সারাহ ছোট ছোট করে তাকিয়ে বলল, না। সুলতান মাহমুদ মুচকি হেসে বললেন, সবকিছু মিটিয়ে নাও, আর রাগ করে থেকো না। সারাহ মাথা নাড়িয়ে সম্মতি দিল। শারিফ ঘুম থেকে উঠে লাফাতে লাফাতে এসে বলল, ভাইয়া এসেছে? হ্যাঁ এসেছে, কিন্তু এখন যাস না, একটু ঘুমাক। আচ্ছা। ইহানের ঘুম ভাঙল 11টার কাছাকাছি গিয়ে। তার জন্য সবাই না খেয়ে বসে আছে শুনেই ভীষণ লজ্জিত বোধ করল। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে গিয়ে খেতে বসল। সবাই টুকটাক কথা বলছিল আর খাচ্ছিল। শুধুমাত্র সারাহ খাবার নিয়ে নাড়াচাড়া করছে, কিছু মুখে দিচ্ছে না। ইহানের নজর পড়তেই বলল, কি হলো, খাচ্ছ না কেন? কই খাচ্ছি তো, বলেই এক লোকমা মুখে তুলল। তুলতেই গা গুলিয়ে উঠল আর বসে থাকতে পারল না। হাত দিয়ে মুখ চেপে ধরে ছুটতে ছুটতে ওয়াশরুমে চলে গেল। ইহান নিজেও পিছু পিছু ছুটে গেল। মায়া বেগম যেতে চাইলেও সুলতান মাহমুদ তাকে না যেতে ইশারা করলেন। সারাহ বমি করে ক্লান্ত শরীর নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। ইহান তাকে হাত মুখ ধুইয়ে কোলে তুলে বিছানা অবধি নিয়ে এসে শুইয়ে দিল। আসলে সকাল থেকে কিছু খাওয়া নেই। এখন মুখে দিতেই কেমন আরুবারু লাগছিল। ইহান তার মাথার কাছে বসে হাত বলিয়ে দিতে দিতে জানতে চাইল, হঠাৎ কি হয়েছে বলে তো? শরীর তো ভালে হচ্ছে না, দিন দিন আরো খারাপ হচ্ছে। আর দেরি করা যাবে না, আজকেই ডক্টরের কাছে নিয়ে যাব। বলেই উঠে দাঁড়িয়ে সারাহ হাত ধরল। কিন্তু সে উঠল না। চোখ মুখ কুঁচকে বলল, একটু শুয়ে থাকি, ভালো লাগছে। ইহান তার পাশে আবারও বসল। নিজের মতো এটা ওটা বলেই যাচ্ছিল। সারাহ কোনো জবাব দিচ্ছে না, বাধ্য মেয়ের মতো শুনেই চলেছে। সারার কোনো রেসপন্স না পেয়ে আবার বলল, তুমি যদি না যাও তাহলে আমি তোমার বাবাকে বলছি ডক্টরকে খবর দিতে। তিনি এসে দেখে যাক। ইহান কয়েক ধাপ এগিয়ে যেতেই সারাহ বলে উঠল, তুমি বাবা হতে চলেছ ইহান। চলন্ত পা থেমে গেল। কিছু সময় স্থির দাঁড়িয়ে রইল। সে কি ঠিক শুনেছে নাকি ভুল? নিজের বুকের ওপর হাত রাখল। হঠাৎ এত ফাস্ট চলছে কেন? দিক পাল্টে নিল, ধীর পায়ে সারাহ দিকে এগিয়ে আসল। অবাক হওয়া চাহনি নিয়ে তার দিকে তাকাতেই সারাহ চোখ দিয়ে ইশারা করে দুই হাত দিয়ে মুখ ডেকে ফেলল। ইহান সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে সারাহ পেটের ওপর হুট করে কান রাখল। শোনার চেষ্টা করল ভেতরের ছোট্ট প্রাণের অবস্থান। তার মনেও অন্য রকম অনুভূতি হচ্ছে। এমন কেন হচ্ছে? আপাতত উত্তরটা তার জানা নেই। সারার মুখেও আর কোনো কথা নেই। শুয়ে থেকে ইহান অবস্থান অনুভব করছে। কিছু সময় এভাবেই কাটল। হঠাৎ ইহান কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি কি আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি বউ? সত্যি কি আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি বউ? ইহানের বাচ্চাসুলভ কথা শুনে সারাহ আঙুলের ফাঁকা দিয়ে তার দিকে তাকাল। ছোট্ট করে বলল, হুম। ইহান মাথা তুলল। বিছানা থেকে তাড়াহুড়ো করে নেমে বলল, একটু নেমে এসো। সারাহ ধীরে সুস্থে উঠল। প্রশ্ন করল না কেন ডাকছে।
পা নিচে নামাতে ইহান চট করে তাকে কোলে তুলে নিল। সারাহ চমকে গলা জড়িয়ে ধরে বলল, আরে আরে কি করছো, পড়ে যাব তো, নামাও নামাও। কে শুনে কার কথা? ইহান কোলে নিয়ে ঘুরতে ঘুরতে শুরু করল। উত্তেজিত কণ্ঠে বলল, এমন সুন্দর একটা অনুভূতি দেওয়ার জন্য তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসাবো। আমি তোমাকে আর তাকে সব সময় আগলে রাখব। কখনো দুঃখ ছুতে দিব না ইনশাআল্লাহ। সারাহ এক গাল হাসল। তার ভীষণ লজ্জা লাগছে। তবে লজ্জার থেকে বেশি মাথা ঘুরছে। কোনো মতো বলল, নামাও প্লিজ, মাথা ঘুরাচ্ছে আমার। ইহান থেমে গেল। টুপ করে বিছানার ওপর বসিয়ে দিয়ে বলল, একদম মনে ছিল না, সরি সরি। সারাহ আবারও শুয়ে পড়ল। তার দেখাদেখি ইহানও শুয়ে পড়ল। দুজনেই হাঁপাচ্ছে। একটু পরে একে অপরের দিকে তাকিয়ে হাসল। ইসমাইল হোসেন এখন পুরোপুরি সুস্থ। নাতিনাতনি আসছে শুনে শরীর জোর যেন একটু বেশিই বেড়ে গেছে তার। আত্মীয়স্বজন সবার বাসায় মিষ্টি বিলানো শেষ। বাদ পড়েনি পাড়া প্রতিবেশীরাও। সবার থেকে শুধু প্রাণ ভরে দোয়া চেয়েছে। মহুয়া বেগম পারলে যেন সারাহকে মাথায় করে রাখে। আগেও এমনিতেই খুব একটা কাজ কাম করতে দিত না। এখন তো আর ধারের কাছেও যেতে দিতে যাচ্ছে না। যদিও কিছু লোক বাড়ি বয়ে এসে তার কান ভাঙানোর চেষ্টা করছে। রসিয়ে রসিয়ে অনেক কিছুই শুনিয়ে গিয়েছে। কথার ধরনগুলো যেমন ছিল, এত ছোট বয়সে বাচ্চা কেন নিচ্ছে জানেন ভাবি, যাতে আপনার ছেলেকে নিজের বশে নিয়ে নিতে পারে। আপনার ছেলে বউ অবুঝের মতো থাকলে কি হবে, দেখেছেন কত বুদ্ধি। নিশ্চয় এতে তার মায়ের পরামর্শ ছিল। ঈশ্বরে ছেলে ডাক্তার হওয়ার আগেই ছেলে বউ বাচ্চা নিয়ে বসে রইল। আপনার জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। মহুয়া বেগম তাদের কথায় এক গাল হেসে বলেছেন, বশ করার কি প্রয়োজন, আমি আমার ছেলেকে তো দিয়েই দিয়েছি। আর হ্যাঁ, এই সময় মানুষ একটু চালাক না হলে চলে না। ঠিকই বলেছেন, তার মাই আগে ভাগে বাচ্চা নেওয়ার পরামর্শ দিয়েছে, তবে তা এই মা। যাই হোক, আপনারা যদি মিষ্টি শেষ করে তাড়াতাড়ি উঠতেন ভালো হতো। আমার আবার অনেক হাতের কাজ আছে। ভদ্রমহিলা গণ অপমানিত হয়ে বাড়ি ত্যাগ করেছে। আর অবশ্য এ মুখও হয়নি। মহুয়া বেগমের হাতের কাজ শেষ হতেই রুমে এসে দেখলেন ইসমাইল হোসেন বিছানার উপর কতগুলো ছোট বাচ্চাদের জামা কাপড় বিছিয়ে রেখেছেন। মহুয়া বেগম স্বামীর কাণ্ডে মুচকি হাসলেন। বললেন, কি গো, এসব কি করছো? ইসমাইল হোসেন পাশ ফিরে চাইলেন। চিন্তিত গলায় বললেন, দেখো তো এগুলো তাদের বড় হবে কিনা। আরেকটু ছোট আনা উচিত ছিল বোধহয়। পাগল টাপল হয়ে যাচ্ছ নাকি? এখনই এসবের কি প্রয়োজন ছিল? আরে প্রয়োজন আছে। কত কি কেনা বাকি আছে বলতো। তুমি শুধু দেখে বলো ঠিক আছে কিনা। মহুয়া বেগম নেড়েচেড়ে দেখে বললেন, ঠিকই আছে, তবে বড় হবে তাদের। ওহ, তাহলে এগুলোও থাকুক, বড় হলে পড়বে, আমি বরং ছোট দেখে আবার নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে। হুম। মহুয়া বেগম হঠাৎ গালে হাত দিয়ে বললেন, আমাদের ছোট ছেলেটাও বাবা হয়ে গেল, ভাবতেই অবাক লাগে। ইসমাইল হোসেন মৃদুস্বরে বলে উঠলেন, বাবা বাবা করে সারা বাড়ি মাথায় করে রাখা, এবার নিজেও বাবা হবে। ভাবতেও আমার ভীষণ ভালো লাগছে। ইসমাইল হোসেন স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, চলো তাহলে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে দুরাকাত নফল নামাজ পড়ি। মহুয়া বেগম মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে অজু করতে চলে গেলেন। সারার অনেকগুলো পড়া জমে গেছে। বসে বসে পড়ছিল আর ইহান কাণ্ডকারখানাগুলো দেখছিল। সবাই তাকে ছোট বাচ্চার মতো ট্রিট করছে। একটু পরপর এটা ওটা এনে খেতে বলছে। মা তো তাকে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে। প্রথমে তার নিজেরই ভয় ভয় লাগছে সবাইকে বলতে। কিন্তু সবাই যে এতটা খুশি হবে ভাবতেই পারেনি। তবে শরীরটা দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে।
সব অত্যাচার ইহানকেই সহ্য করতে হচ্ছে। মাঝরাতে উঠে এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরে, অথচ এনে দিলে আর কিচ্ছু খেতে পারে না। ইহান তবুও কিছু বলে না, হাসি মুখে তার আবদারগুলো মেনে নেয়। ইহান আজকে ছোট বাচ্চাদের দোলনা কিনে নিয়ে এসেছে, রুমের মাঝখানে বসিয়ে তা ঠিকঠাক করছে। কাজ শেষ হতেই সারাহকে বলল, দেখো তো দোলনার পজিশনটা ঠিক আছে না? হ্যাঁ আছে, সারার ছোট্ট জবাব। ইহান ভ্রু কুঁচকে শুধালো, মন খারাপ? না। তাহলে? শাড়ি পরতে ইচ্ছে করছে? একদম না, এত গরমে শাড়ি পরলে শরীর খারাপ লাগবে। আমার ভীষণ ইচ্ছে করছে। না করে? শোনো না। বলো। বলছিলাম কি? ইহান থমথমে গলায় বলল, শাড়ি বাদে অন্য কিছু বলো। সারাহ মুখ ভেঙচি দিল, বলল, তুমি টুপ করে ছাদে থেকে দুটো কাঠগোলাপ ছিঁড়ে নিয়ে এসেছ তো? ইহান দ্বিমত করল না, বলল, ঠিক আছে। ইহান বেরিয়ে যেতেই সারাহ দৌড়ে গিয়ে দরজা লক করে আলমারি থেকে শাড়ি বের করে তাড়াহুড়ো করে পরতে শুরু করল। তার শাড়ি পরা শেষ নাই হতে ইহান এসে দরজায় টোকা দিল। সারাহ। সারাহ কোনো মতো শাড়ি পেঁচিয়ে নিয়ে, হালকা একটু লিপস্টিক পরে, চুলগুলো ছেড়ে দিয়ে দরজা খুলে দরজার পেছনে লুকিয়ে পড়ল। ইহান ভেতরে ঢুকতেই সে আবার দরজা লক করে পেছনে থেকেই বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। ইহান তাকালো, রাগ দেখাতে চাইল কিন্তু পারল না। তার কাছে মনে হয় দিন দিন সারাহ সৌন্দর্য আরও বেড়েই যাচ্ছে। মনে মনে বলল, মাশা আল্লাহ। সারাহ নিজে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার বলল, কি হলো, কথা বলছো না যে? খোপা করো তো। কেন, চুল খোলা থাকুক ভালো লাগছে। কয়টা ছবি তুলে দাও, আগে খোপা করো। সারাহ কিছু বলতে গিয়েও থেমে গেল। হাত খোপা করে বলল, এবার ঠিক আছে। ইহান একগাল হেসে এগিয়ে গিয়ে তার পেছনে দাঁড়াল। ফুল দুটো গুজে দিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার হাত খোপা করা চুল, আমি গুজে দিলাম কাঠ গোলাপের ফুল। সারাহ অনেকক্ষণ যাবৎ মুখ গোমরা করে বসে আছে, কোনো কথা বলছে না। মন চাচ্ছে এখান থেকে উঠে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। ইহান তার ওড়না শক্ত করে হাতের সাথে বেঁধে রেখেছে। এই সময়ে এত অত্যাচার কি সহ্য হয়? না, হয় না। মনে মনে ভাবল, এভাবে বললে চলবে না, গুছিয়ে কিছু বলতে হবে। শুনছ? ইহান হাঁটুর ওপর মোটা একটা বই নিয়ে পড়ছিল। সারার কথা শুনে বই থেকে দৃষ্টি সরিয়ে তার দিকেই তাকাল। বলল, শুনছি। আমি একটু বাহিরে যাব। কেন? ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। ইহান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমিও যাব। তার বাক্য শেষ হওয়ার আগেই সারাহ আবার বলল, চলো। ইহান উঠল না, শক্ত হয়েই বসে রইল। গলায় গম্ভীর ভাব এনে বলল, আগে ফলমূলগুলো শেষ করো। সারাহ রেগে দাঁতে দাঁত পিষে বলল, তোমার কি আমাকে রাক্ষসী মনে হয়? এত ফল একা খাওয়া যায়? একা কোথায়? আমার রাজকুমারী আছে না? রাজকুমারী কেন, রাজকুমার ও তো হতে পারে নাকি? না আমাদের মেয়েই হবে দেইখো। না ছেলে হবে, না মেয়ে হবে। সারাহ একটু চুপ হয়ে গেল। কিছু একটা ভেবে মুচকি মুচকি হাসতে হাসতে বলল, ঠিক আছে, তবে আমাদের দুটোই হবে। ইহান চমকে উঠল, বড় বড় করে তাকিয়ে থমথমে গলায় জবাব দেয়, না। না কেন? যমজ বাচ্চার কষ্ট জানো? জানি, পড়েছি। অনেক সমস্যা হয়, আল্লাহ যেন সুস্থ সুন্দর একটাই সন্তান দেয়। সারাহ এবার ছোট ছোট করে তাকিয়ে বলল, আচ্ছা একটা কথা বলো তো, তুমি সব সময় দোয়া করার সময় বা এমনি বলার সময়ও সুস্থ সুন্দর বাচ্চা উল্লেখ করো কেন? ইহান মুচকি হেসে বলল, তোমাকে একটা উদাহরণ দেই।
অধিকাংশ মানুষই দেখো সৃষ্টিকর্তার কাছে সন্তান চাওয়ার সময় বলে আল্লাহ যেমনই হোক একটা সন্তান দিও। আবার যাদের সন্তান হয় না তারা দোয়া করে কানা অন্ধ যাই হোক আল্লাহ একটা সন্তান দিও, কিন্তু এমন দোয়া করা ঠিক নয়। দিন শেষে তার দোয়া কবুল হলে অসুস্থ সন্তান নিয়ে দুনিয়ায় টিকে থাকা কঠিন। সন্তানের সাথে সন্তান সুস্থ হওয়াটাও জরুরি। আমাদের দোয়া করার মাঝেও অনেক ভুল থাকে যার ফলে পরে আমাদেরই ভুগতে হয়। সারাহ গভীর মনোযোগ দিয়ে শুনল, অতঃপর মৃদু হেসে বলল, ঠিক আছে, এখন থেকে আমিও এভাবেই দোয়া করব। তা করো, কিন্তু বাচ্চা কিন্তু একটাই হবে, বুঝেছ? না, এখন থেকে আমি দুটো চেয়ে দোয়া করব। ইহান বিরক্ত হল। এই প্রসঙ্গে আর কথা বাড়াতে চাইল না। তাই বলল, সারাহ, এসব বলে লাভ নেই, এগুলো খেয়ে শেষ করো। সারাহ মুখ ভেঙচি দিয়ে আবারও চুপ হয়ে গেল। এবার ইহান নিজেই এক টুকরো আপেল তুলে তার গাল ধরে মুখে দিয়ে দিল। কিন্তু সারাহ না চিবিয়ে মুখে নিয়ে বসে রইল। ইহান বিরক্ত হয়ে চোখ রাঙিয়ে বলল, খাচ্ছ না কেন? মুখে নিয়ে আর কত সময় বসে থাকা যায়? সারাহ ধীরে ধীরে চিবিয়ে খাওয়া শুরু করল। ইহান দীর্ঘ শ্বাস ফেলল, এই বাচ্চা নাকি আরেক বাচ্চা সামলাবে? ভবিষ্যতে যে কপালে কি আছে সৃষ্টিকর্তাই জানে। সারাহ বার তার দিকে তাকিয়ে ঠোঁট ফুলাচ্ছিল, তা দেখে ইহান মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার বইয়ের দিকে মনোযোগী হল। ইদানিং সারার ক্লাস করতে একটু বেশি সমস্যা হচ্ছে। বেশি সময় বসে থাকতে পারে না, কষ্ট হয়। আবার খুব একটা ছোটাছুটিও করতে পারে না। যদিও এই বিষয়ে টিচাররা তাকে একটু ছাড় দিয়েছে। জানিয়েছে ক্লাস টাইমে বসে থাকতে সমস্যা হলে বাহির গিয়ে যেন একটু হাঁটাহাঁটি করে আসে। আর যেদিন ক্লাসে যেতে পারে না সেদিন ইহান তাকে পড়ায়। সারার এখন 5 মাস চলছে, পেটটাও এখন একটু বোঝা যাচ্ছে। এটা নিয়েও ইহান মজা নিতে ছাড়ে না। কথায় কথায় বলবে, আমার রসগোল্লা বউ। এই তো আজকেও কলেজ শেষ করে দুজন একসাথে বাসায় ফিরছিল। রাস্তার মধ্যে এটা বলে ডাক দিতেই সে রেগে বলল, এই বাইক থামাও। কেন কেন? আমি বাসায় যাব না। তাহলে কোথায় যাবে? মিষ্টির দোকানে। ওমা, কেন? কারণ রসগোল্লার আসল ঠিকানা সেখানেই। ইহান মিটিমিটি হেসে বলল, এখন আমাতেই তোমার আসল ঠিকানা। খালা কি করছো? কুলসুম বেগম টেবিল মুছতে মুছতে বললেন। টেবিল মুছি আম্মা, আপনার কিছু লাগবনি? হ্যাঁ লাগবে। তার আগে শোনো, আমাকে নাম ধরে ডাকবে আর তুমি বা তুই করে বলবে, ঠিক আছে? তওবা তওবা, কি যে কন্যা আম্মা, নাম ধইরা কেন ডাকমু? আমি বলেছি তাই, এখন আমাকে এক গ্লাস পানি দাও তো, ওষুধ খেতে হবে। আচ্ছা আম্মা। ভদ্রমহিলা কথায় কথায় সারাহকে আম্মা ডাকে আর ইহানকে আব্বা। ইহান 2 সপ্তাহ ধরে বাসার জন্য তাকে ঠিক করেছে। আসলে তার মায়েরও বয়স হয়েছে, আগে সারাহ টুকটাক হেল্প করতে পারলেও এখন তো আরও তারই হেল্প লাগে। যখন তখন এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরে। তাই দুজনেরই হেল্পিং হ্যান্ড হিসেবে কুলসুম বেগমকে রেখেছে। সারাহ পানি চেয়ে একটা চেয়ার টেনে বসল। কুলসুম বেগম এক গ্লাস পানি ঢেলে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নেন আম্মা। সারাহ বিসমিল্লাহ বলে যেই না ওষুধ মুখে দিতে যাবে উনি হাত ধরে ফেললেন। বড় বড় করে তাকিয়ে উচ্চ স্বরে বললেন, হায়রে আম্মা, কি করেন এইদা? ওষুধ বিসমিল্লাহ বইলা খাইতে হয় না, রোগে বরকত হয়। সারাহ হেসে ফেলল। বলল, এটা তোমাকে কে বলেছে? আমার দাদি। ওহ, ওষুধ খাওয়ার সময় আল্লাহ সাফি আল্লাহ মাফি বইলা খাইবেন। সারাহ মুচকি ওষুধটা খেয়ে নিয়ে বলল, শোনো খালা, এসব আগেকার মানুষের ধারণা, তবে এটা সঠিক নয়। সব ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। আর আল্লাহ সাফি আল্লাহ মাফি বলতে এর কোনো সঠিক দলিল নেই। আমি তোমাকে শাইখ আহমাদুল্লাহ হুজুরের ওয়াজ বের করে দিব, শুনে নিও, ঠিক আছে?
কুলসুম বেগম মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। অতঃপর বললেন, আইচ্ছা এখন থাইকা সব কামেই বিসমিল্লাহ কমু। তাদের কথার মাঝেই ইহান হাজির হল। কুলসুম বেগমের কথা শুনে সে বলল, খালা কোনো কিছু নিয়ত করলে কিন্তু সাথে ইনশাআল্লাহ বলতে হয়। ইহান অনলাইনে স্বল্প টাকায় একটা অ্যাডমিশন প্রিপারেশন নামে একটা পেইড গ্রুপ খুলেছে, যাতে তারও কিছু টাকা ইনকাম হয়, আবার সবাই অল্প টাকায় ক্লাসও করতে পারে। বুদ্ধিটা তাকে সারাহই দিয়েছে, সে কিছু একটা করতে চাচ্ছিল। বাবার নির্ভর করে আর কতদিন। সে যেহেতু মেডিকেল স্টুডেন্ট, খুব অল্প সময়েই অনেক স্টুডেন্টের জোগাড় হয়ে গেছে। ইসমাইল হোসেন শুনে ভীষণ খুশি হয়েছে। সারাহকে নিয়ে আজকে ইহানের চেকআপ করিয়ে আনার কথা তার মনে থাকলেও মনে নেই সারার। সে এই গরমে বের হতে রাজি নয়, কিন্তু ইহান তাকে নিয়েই যাবে। এটা নিয়ে কিছু সময় দুজনের তর্কাতর্কি চলল। শেষ পর্যন্ত সারাহ যাওয়ার জন্য রাজি হল। ইহান রেডি হতে বলে ইসমাইল হোসেনের সাথে দেখা করত গেল। সারাহ বকবক করতে করতে উঠতে গিয়ে হুট করে প্লাজুর সাথে বেঁধে পড়ে গেল। পেটে ব্যথা পেতেই জোরে চেঁচিয়ে উঠল, মা! সারার চিৎকার শুনে সবাই ছুটে আসল। সবার আগে আসলো ইহান। দৌড়ে এসে পায়ের কাছে বসে পড়ল। টেনশনে তার নিজেরও হাত পা কাঁপছে। সারাহকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? এত সময় চোখ বন্ধ করে থাকলেও এবার খুলল। দুহাত একসাথে পেটের ওপর রেখে কিছু সময় তাকিয়ে রইল। কুলসুম বেগম তাড়াহুড়ো করে এক গ্লাস পানি তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আম্মা পানি খায়া আগে ঠান্ডা হন। সারাহ হাত বাড়ালো, কিন্তু তার আগেই ইহান গ্লাসটা হাতে নিয়ে তার মুখে পানি ধরল। সারাহ 2 ঢোক পানি খেয়ে বলল, আর খাব না। ইহান এবার সারাহকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। অতঃপর কুলসুম বেগমকে বাহিরে যেতে বলল। তিনি বাহিরে চলে যেতে ইহান বলল, দেখি কোথায় লেগেছে। সারাহ শুকনো ঢোক গিলল। এদিক ওদিক তাকাতে লাগল। আবার দৃষ্টি সরিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে বলল। ইহান এখনো তাকিয়ে আছে। সারাহ এবার মনে মনে দোয়া দরুদ পড়ে বলল, আসলে বেশি লাগেনি, হালকা একটু লেগেছিল, কিন্তু ভয় পেয়ে বেশি জোরে চিৎকার দিয়েছি। আমার দোষ না, চিৎকারে দোষ। বকা দিও না প্লিজ। ইহান যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস ফেলল আর মনে মনে ভাবল, ভাগ্যিস আজ বাবা মা বাসায় নেই, থাকলে কি হতো। দুজনেই হাই প্রেশারের রোগী। কয়দিন পরে তো মনে হচ্ছে আমিও হয়ে যাব। ইহানের ভাঁজকৃত কপাল দেখে সারাহ আবার প্রশ্ন করল, কি ভাবছ? ইহান ভাবনা থেকে বেরিয়ে এলো। মুচকি হেসে সারার গাল টেনে বলল, যাক আলহামদুলিল্লাহ, কোনো ক্ষতি হয়নি। সারাহ ভরকানো কণ্ঠে বলল, আমি ভেবেছি তুমি বকবে। কেন? এই যে টেনশনে ফেলে দিলাম। তুমি কি আমাকে সেসব মানুষের মতো ভেবেছ নাকি যারা টেস্ট করানোর পরে রিপোর্ট নরমাল, আসলে খুশি না হয়ে আফসোস করে, ইসস আমার টাকাটা শুধু চলে গেল। কোনো রোগী তো নেই। সারাহ ফিক করে হেসে বলল, হ্যাঁ। ইহান চোখ রাঙিয়ে বলল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন রেডি হয়ে নাও, যেতেই হবে। ইহান বাহিরে যেতে যেতে বলল, 5 মিনিটের মধ্যে রেডি না হলে কিন্তু এভাবেই নিয়ে যাব। সারাহ মোটেও ভয় পেল না। উল্টো হেসে বলল, নিয়ে চলো, দেখি কেমন পারো। ইহান শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে বলল, বুঝেছি, আমাকেই রেডি করিয়ে দিতে হবে। সারাহ মুখ ভেঙচি দিয়ে বলল, না থাক, যাচ্ছি যাচ্ছি। 49। ডক্টর চেকআপ করিয়ে জানালো মা ও বাচ্চা দুজনেই ভালো আছে, কিন্তু সারার ওজন তুলনামূলক কম। টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে, একটুও হেলাফেলা করা যাবে না। এই কথা শুনে ইহান কিছুটা নিশ্চিত হল।
যাক, বাচ্চা আর বাচ্চার মা দুজনেই ভালো আছে, কিন্তু হুট করে সারাহ জেদ ধরে বসলো আল্ট্রা করাবে। সে দেখতে চায় কি হবে, ছেলে নাকি মেয়ে। তবে এতে ইহান সম্মতি দিল না। ধমকের সুরে বলে উঠল, তুমি কি ছোট বাচ্চা? সারাহ উল্টে তাকে আরেক ধমক দিল। কিন্তু সে ধমকে ইহান কোনো পাত্তাই দিল না। সারাহ গাল ফুলিয়ে চোখ পিটপিট করে তাকাল। ডক্টর নুসরাত দুজনের কাণ্ডে হাসলেন। আসলে সমবয়সী বিয়েতে এরকমই হয়। কেউ একজনকে একটা ধমক দিলে অপরজন তাকে 4টে ধমক দেয়। ইহানদের তিনি আগে থেকেই চিনেন, তার হাসব্যান্ডের স্টুডেন্ট দুজনেই। প্রথম দিন তিনি নিয়ে এসেছে, পরিচয় করিয়ে দিয়ে গেছে। সে যাই হোক, এখন এদের ঝগড়া থামানো দরকার। তাই মুখ খুললেন, বললেন, থাক না সারাহ, কেন জেদ ধরছ? আল্ট্রা করানোর সময় পেটে চাপ লাগে, তোমারই কষ্ট হবে। তুমি তো সব জানো, তবুও ইহানের কথা কেন শুনছ না? আমি শুধু জানতে চাচ্ছিলাম কি হবে। এবার ডক্টরের আগেই ইহান উত্তর দিল, যাই হবে তাতেই আমরা খুশি। এরপর আর সারার কি বলার থাকে। বের হওয়ার জন্য উঠে দাঁড়াল। ডক্টর নুসরাত আরও একবার মনে করিয়ে দিলেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। 50। দেখতে দেখতে কয়েকটা মাস পেরিয়ে গেল। সারাহ এখন আগের থেকে মোটা হয়েছে। পুরো শরীরই বলতে গেলে গোল হয়ে গেছে। একদম গোলগাল রসগোল্লা যাকে বলে আর কি। তবে ওজন বাড়ার সাথে সাথে কষ্টগুলোও বেড়ে গেছে। ঠিক মতো নিজের কাজগুলোও এখন আর করতে পারে না। সব কাজ ইহানই করে দেয়। আর সে না থাকলে খালা বা ইহানের মা সামলে নেয়। তাকে কোনো কিছুই করতে না। যদিও এই সময়ে সে বাবার বাসায় যেতে চেয়েছিল। মূলত সব মেয়েরাই এই সময় বাবার বাসাতেই থাকে, অথচ ইহান তাকে যেতে দেয়নি। সারাহ বসে বসে কুরআন তেলাওয়াত শুনছিল, তখনই ইহান রুমে আসল। তাকে আসতেই দেখেই সারার ফোনটা বন্ধ করে রাখল। ইহানের হাত ভর্তি লাল গোলাপ। সারাহ জানে সেগুলো তার জন্যই এনেছে, তবুও ইহানের মুখ থেকে শুনতে আবার জিজ্ঞেস করল, ফুলগুলো কার জন্য এনেছ? ইহান ফুলগুলো তার হাতেই ধরিয়ে দিতে যাচ্ছিল, অথচ এমন কথা শুনে থেমে গেল। সোফার উপরে রেখে ভ্রু কুঁচকে সারার দিকে তাকাল। অতঃপর তপ্ত শ্বাস ফেলে রসিকতা করে বলল, এলাকাবাসীর জন্য এনেছি। ইহান ফুলগুলো তার হাতেই ধরিয়ে দিতে যাচ্ছিল, অথচ এমন কথা শুনে থেমে গেল। সোফার উপরে রেখে ভ্রু কুঁচকে সারার দিকে তাকাল। অতঃপর তপ্ত শ্বাস ফেলে বলল, এলাকাবাসীর জন্য এনেছি। সারাহ প্রথমে ভরকালো, হকচকিয়ে গেল। নাকের পাতা ফুলাতে ফুলাতে মিহি কণ্ঠে শুধাল, তাহলে রুমে কেন এনেছ? ইহান ঠোঁট টিপে হাসল। গুনগুন করে একটু গানও ধরল। অতঃপর শার্টের বোতাম খুলতে খুলতে বলল, হ্যাঁ, কারণ এলাকাবাসী আমার রুমেই থাকে। কি? জি। সারাহ অপমানিত বোধ করল। তার সাথে এলাকাবাসীর তুলনা, এটা কি মানা যায়? একদম না। গলায় রাগ জড়িয়ে বলল, আমি তোমার এলাকাবাসী হই। আরেহ না, তুমি তো আমার বউ হও। মাত্রই যে বললে। ইহান দাঁত কেলিয়ে বলল, মজা করেছি তো বউ। ভাল্লাগে না, যাও তোমার এলাকাবাসীর কাছে। সত্যি যাব। তোমাকে আমি খুন করে ফেলব। ছিহ, আস্তাগফিরুল্লাহ, এসব কেউ স্বামীকে বলে? আমি বলি। ইহান হুট করে ফুল নিয়ে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। সারাহ বিছানায় বসে রাগ করার ভান করল। ইহান চমৎকার একটা হাসি দিয়ে সারার হাত ধরল। হাতের উল্টো পাশে প্রথমে ঠোঁট ছুঁয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, পরশু আমাদের দুজন থেকে 3 জন হওয়ার দিন। এই উপলক্ষে তোমায় কি দিব ভেবে পেলাম না, তাই ফুলই নিয়ে এলাম। ভালোবাসি বউ। সারাহ ফুলগুলো হাতে নিয়ে নাকের কাছে ধরল।
লম্বা একটা শ্বাস টেনে বলল, ফুলগুলো ভীষণ সুন্দর, তবে আমি তো তোমায় ভালোবাসি। নাহু। তাহলে কাকে ভালোবাসো? আমার বাচ্চার বাবাকে। ইসমাইল হোসেন আর মহুয়া বেগমের ঝগড়া লেগেছে। দুজনেই অনেকক্ষণ যাবৎ ঝগড়া করছিলেন। তাদের ঝগড়ার এক পর্যায়ে সারাহ আর ইহানকে ডাকা হল। তারা আসতেই মহুয়া বেগম প্রথমে বললেন, তোর বাবা আমার সাথে ঝগড়া করছে। ইহান কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার আগেই উত্তর করলেন ইসমাইল হোসেন বললেন, আমি ঝগড়া করছি আর তুমি থেমে আছো। মহুয়া বেগম আর চেতে উঠলেন, বললেন, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো তোমার। আমারও কোনো সমস্যা নেই। সারাহ ইহান দুজনেই থতমত খেয়ে গেল। তাদের দুজনেরই যদি সমস্যা না থাকে তবে ঝগড়া কেন করছে? কোনো কারণ ছাড়াই। হঠাৎ মহুয়া বেগম বলে উঠলেন, ইহান শোন, তুই কিন্তু আমার পক্ষে। তার কথা শুনে মুখ ভেঙচি দিয়ে ইসমাইল হোসেন বললেন, সারাহ মা, তুই কিন্তু আমার পক্ষে। ইহান সারাহ একবার বাবার দিকে তো একবার মায়ের দিকে তাকালো। কি বলবে দুজনেই বুঝল না। বেশ কিছু সময় যেতেই ইহান এবার মহুয়া বেগমকে একটু দূরে টেনে এনে বলল, মা, তোমরা থামবে এবার। কিসের মা? কার মা? কার আবার আমার? আমার তো বিয়েই হয়নি। মহুয়া বেগমের কথা শুনে ইসমাইল হোসেন হাসতে হাসতে সোফায় বসে পড়লেন। অতঃপর টিটকারি মেরে বললেন, তোর মায়ের বয়স তো সবে 16। হ্যাঁ, তার থেকেও কম। ইহান হতভম্ব হয়ে গেল। না, এখানে আর থাকা যাবে না। এমনিতেই তার বউ ঝগড়ায় এক্সপার্ট, এবার যদি তার বাচ্চারাও শিখে যায় তখন বিপদ। সারাহ হাত ধরে ফিসফিসিয়ে বলল, চলো আমরা রুমে যাই। এহেন কোথায়? সারাহ বোধহয় বিরক্ত হল। হাত ছাড়িয়ে নিয়ে কপাল কুঁচকে বলল, এখনই কেন যাব? ঝগড়া তো শেষ হয়নি, ভালো লাগছে আরেকটু শুনি। তোমার আর ঝগড়া শুনে কাজ নেই, কত পড়া বাকি সে খেয়াল কি আছে? জলদি জলদি চলো। তুমি যতবার পড়তে বলো এতবার তো আমার বাবাও কোনোদিন বলেনি। বলেনি কারণ আগে বলার আগেই তুমি পড়তে বসতে। এখন বড্ড ফাঁকিবাজ হয়ে গেছো। সব সঙ্গ দোষ। বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল সারাহ। ইহান আহাম্মকের মতো তাকিয়ে রইল। এই মেয়ে যে আর কি কি দোষ তার ওপর চাপাবে খোদা জানে। ইহান বাহিরে এসেছিল সারার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে। অর্ধেকের বেশি কেনাকাটা বাকি থাকতেই হঠাৎ ইসমাইল হোসেন ফোন দিয়ে জানালেন সারার ব্যথা উঠেছে। ইহান সময় নষ্ট না করে বলল তাকে নিয়ে হসপিটালে রওনা দিতে সে আসছে। ইসমাইল হোসেনও সম্মতি দিয়ে ফোনটা রেখে দিলেন। সারাহকে ওটিতে নেওয়ার আগে সে বারবার বলছিল ইহান আসুক তারপর যাবে, কিন্তু জ্যামের কারণে তার আসতে অনেক লেট হচ্ছিল। তাই ডক্টর আর দেরি না করে তাকে নিয়ে ওটিতে ঢুকে পড়েছে। ইহান এসে যখন শুনল সারাহকে ভেতরে নিয়ে গেছে তখন কিছুটা মন খারাপ করল। কারণ ছাড়া তাকে বারবার বলেছিল এই সময়ে পাশে থাকতে। ক্লান্ত শরীর নিয়ে করিডোরে গিয়ে বসল। ইসমাইল হোসেন ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। মহুয়া বেগম চোখ দিয়ে ইশারা করে শান্ত থাকতে বললেন। ইহান মনে মনে দোয়া দরুদ পড়তে লাগল। নর্মাল ডেলিভারি যে সারার হবে না এ সম্পর্কে ডক্টর আগেই অবগত করেছিল। কিন্তু সিজারের কারণে অধিকাংশ মেয়েরাই অসুস্থ হয়ে যায়। শরীরের অনেক অংশেরই সমস্যা দেখা যায়। ইহান নিজেও চায় নর্মালে হোক, তাই একবার চেষ্টা করে দেখতে বলা হয়েছে। কিন্তু অনেক সময় চেষ্টার পরেও সারার নর্মাল ডেলিভারি না হলে একটা নার্স বাহিরে এসে খবর দেয় সিজার করতে হবে। ইহানের মাথায় কিছু একটা আসতেই সে বলল, আরেকবার একটু দেখুন প্লিজ। দেখুন, পরে কোনো সমস্যা হলে আমরা এতে দায়ী থাকব না। ঠিক আছে। নার্স চলে যেতেই ইহান উঠে দাঁড়ালো। মহুয়া বেগম কিছু বলতে চাইলেও ইসমাইল হোসেন বাধা দিলেন। বিপদের সময় সব থেকে আগে মাথায় আসে সৃষ্টিকর্তার কথা। যার আল্লাহ আছে তোর তো অন্য কিছুর প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন, বান্দা যখন আমার দিকে এক বিঘ্ত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই,
আর সে যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই, আর যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে যাই দৌড়ে। সহিহ বুখারী। ইহান ওযু করে নামাজে গিয়ে দাঁড়ালো। সিজদায় লুটিয়ে পড়ে। মনের কথাগুলো বলল। বেশ অনেকটা সময় সেথায় সেভাবেই রইল। হঠাৎ কেউ ছুটতে ছুটতে এসে বলল, শুনছেন আপনার দু। ইহান ওযু করে নামাজে গিয়ে দাঁড়ালো। সিজদায় লুটিয়ে পড়ে। মনের কথাগুলো বলল। বেশ অনেকটা সময় সেথায় সেভাবেই রইল। হঠাৎ কেউ ছুটতে ছুটতে এসে বলল, শুনছেন আপনার দুটো যমজ বাচ্চা হয়েছে। ইহান সালাম ফিরে উঠে দাঁড়ালো। যেভাবে ছুটে এসেছিল আবার সেভাবেই ছুটে গেল। সেই মুহূর্তেই ডক্টর বেরিয়ে এলো। তাকে গিয়েই আগে জিজ্ঞেস করল, ডক্টর আমার স্ত্রী? ডক্টর নুসরাত মুচকি হেসে বললেন, মা এবং বাচ্চারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, এখন মিষ্টি আনার ব্যবস্থা করো। তোমার স্যার কিন্তু তার ভাগের মিষ্টিটাও নিয়ে যেতে বলছে। ইহান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এত সময় অস্বাভাবিকভাবে চলতে থাকা শ্বাস প্রশ্বাসগুলো এখন স্বাভাবিক গতিতে চলতে শুরু করল। হঠাৎ মাথায় কিছু আসতেই বলল, তার কি সিজার? বাক্যে শেষ করার আগেই তিনি বুঝলেন বোধহয় ইহান কি বলবে। তাই আগেই উত্তর করল, না আল্লাহর হাজার হাজার শুকরিয়া, তার নর্মাল ডেলিভারি হয়েছে। সাধারণত এমন কন্ডিশনে নর্মালে হয় না। তাই আমি আগে থেকেই সিজারের ব্যবস্থা করে রেখেছিলাম। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। একটু পরে সারাহকে বেডে দেওয়া হবে, এখন আসছি। ঠিক আছে। ইহান যখন নামাজে ছিল তখনই সারার মা বাবাও চলে এসেছিল। ইহান এতক্ষণে খেয়াল করল দেখেই সালাম দিল। মায়ের কোলে এক সন্তান, শাশুড়ির কোলে আরেক সন্তান দেখে কনফিউজড হয়ে গেল কাকে আগে কোলে নিবে। সবাই মিটিমিটি হাসছে। মহুয়া বেগম ছেলেকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালেন পাশে, তিনিও বসলেন। ব্যাগ থেকে এক বোতল পানি বের করে হাতে ধরিয়ে দিয়ে খেতে ইশারা করলেন। ইহান এক ঢোক খেয়ে বাচ্চাদের দিকে তাকালো। সুলতান মাহমুদ ইসমাইল হোসেনকে বললেন, এই যে বিআই সাহেব, আপনি আপনার নাতির কানে আজান দিন, আমি আমার নাতনির কানে আজান দিচ্ছি। অতঃপর দুজনের কানেই আজান দেওয়ার পরে ইহানের কোলে দেওয়া হলো। ইহান প্রথমে মেয়েকে কোলে নিল। এক ভিন্ন অনুভূতি। বাচ্চাটাকে কোলে নিতেই ভীষণ আনন্দ লাগছিল। তার বাবা ঠিকই বলে, বাবার অনুভূতি সুন্দর, ভীষণ সুন্দর। একদম বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, মাশাআল্লাহ আমার জান্নাত। সবাই চেয়ে চেয়ে ইহানের রিয়েকশন দেখছিল। তবে এবার সুলতান মাহমুদ সে কথা শুনে হাসতে হাসতে বললেন, শুধু কন্যা সন্তান হলেই কিন্তু জান্নাত নয়, তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিনী শিক্ষা দিয়ে সুপাত্রে তুলে দিতে পারলে তবেই জান্নাত। ইহান উত্তর করল না। শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে এবার ছেলেকে কোলে নিল। ছেলের নাক চোখ সবটাই সারার মতো হয়েছে। তাকে দেখেও বিড়বিড় করে, মাশাআল্লাহ বলল। সারাহ চোখ মেলতেই দেখল ইহান তার এক হাত মুঠো করে বেডে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে। মনে মনে হাসল। অন্য হাত উঠিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে চাইল। তার অন্য হাতে যে স্যালাইন চলছে খেয়াল করেনি। হাত উঠানোর চেষ্টা করতেই ব্যথায় হালকা শব্দ করে উঠল। ইহান সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। উত্তেজিত কণ্ঠে শুধায়, কি হয়েছে? ঠিক আছো তুমি? কথায় খারাপ লাগছে? প্রশ্ন করতে করতেই হাতের দিকে তাকিয়ে দেখল স্যালাইনে রক্ত উঠে এসেছে। উঠে গিয়ে ওপাশে দাঁড়িয়ে হাত নাড়তে নাড়তে বলল, হাত তোলার চেষ্টা করছিলে কেন? সারার ছোট ছোট করে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমি এটা তো দেখিনি। আচ্ছা, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আমার বাচ্চারা কেমন আছে? তুমি জানলে কেমন করে? সারার মুখ চোখ খুশিতে চকচক করে উঠল। বলল, সত্যি যমজ হয়েছে? হ্যাঁ। আমার প্রতিদিন যমজ বাচ্চা হওয়ার দোয়া পড়া তবে সার্থক হলো। ইহান শুধু হাসল আর কিছু বলল না। কারণ সারার শরীরে কন্ডিশন দেখে তার আগেই ধারণা হয়েছিল টুইন বেবি হবে। ইহান মাথায় হাত বুলিয়ে দিতে বলল, রেস্ট নাও। ওদের একটু দেখব না? ডক্টর চেক আপ করছে, একটু পরে দিয়ে যাবে। কি হয়েছে? তেমন কিছু নয়, দেখছে কোনো সমস্যা আছে কিনা। ও, রাগ করে আছো?
সারার মনে করার চেষ্টা করলো কেন রাগ করে থাকবে, কিন্তু এখন কিছু মাথায় আসলো না। তাই জিজ্ঞেস করলো, কি কারণে রাগ করে থাকবো? তোমার কাছে ঠিক সময়ে আসতে পারিনি। হ্যাঁ, তাই তো, এখন তো আমার রাগ করে থাকার কথা। ইহান চোখ পিটপিট করে চেয়ে বলল, কিন্তু এখন তো শরীরের জন্য রাগ ভালো নয়। তাহলে কখন শরীরের জন্য রাগ ভালো? কোনো সময়ই না। সারার শরীর ভীষণ দুর্বল। গলা দিয়ে কথা ঠিকভাবে আসতে চাচ্ছে না। তবুও কথা বলা বাদ দিল না। আবার বলল, চলো ঝগড়া করি। হসপিটালে ঝগড়া করতে নেই। ওহ, তাহলে বাড়ি গিয়ে করব। ঠিক আছে, ঠিক আছে। সারা আর কিছু বলার আগেই ইহান চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এখন রেস্ট করো, কথা বলো না। সারার তার কথা শুনল, চোখ বন্ধ করে ফেলল। কয়েক মিনিট পরে আবার তাকিয়ে বলল, এখন তুমি কাকে বেশি ভালোবাসবে? সারাহ তার কথাগুলো শুনল, চোখ বন্ধ করে ফেলল। কয়েক মিনিট পরে আবার তাকিয়েই বলল, এখন তুমি কাকে বেশি ভালোবাসবে? ইহান ভ্রু কুঁচকে তাকায়। এমন বাচ্চা বাচ্চা কথায় মনে মনে হাসে। কিছু সময় শান্ত চোখে তাকিয়ে থাকে। কোনো উত্তর না পেয়ে সারাহ গাল ফুলিয়ে ফেলল। চোখ বন্ধ করে ওপাশ মাথা ঘুরিয়ে নিল। ইহান ধীরে সুস্থে সারাহ হাতটা ধরে বলল, আমাদের ছেলে মেয়ে, আমার দুটো চোখ, আর তুমি তো আমার হার্ট বউ। সারার ঠোঁটের কোণে এক চিলতি হাসি দেখে গেল। কথা বলার মতো শক্তি আর শরীরে কুলালো না। চোখ বন্ধ করে ফেলল। মিনিট দুয়েকের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ইহান দীর্ঘশ্বাস ফেলল। তার বউ নিজেই তো একটা বাচ্চা, সে আবার দুটো বাচ্চাকে কেমনে সামলাবে? ভেবেই তো কুল কিনারা পাচ্ছে না। তার ভাবনার মাঝেই দুটো নার্স বাচ্চাদের নিয়ে এলো। মেয়েকে কাঁদতে দেখে নিজের কোলে নিয়ে ছেলেকে সারাহ পাশে শুইয়ে দিতে বলল। নার্স তাই করে চলে গেল। ইহান মেয়ের মায়াবী মুখের দিকে এক নজরে কিছু সময় চেয়ে রইল। মেয়েটাও তার দিকে তাকিয়ে আছে। আশ্চর্যের ব্যবহার, সে আর এখন কান্না করছে না। মনে মনে হাসল মেয়েটা, তবে তারই ভক্ত হবে ঝটপট বুঝে ফেলল। বুকের সাথে পরম যত্নে মিশিয়ে নিয়ে বলল, আমার সোনামা, বাচ্চাদের হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। সারার বাবা মা ইহানদের বাসায় এসেছে মেয়েকে নিয়ে যেতে। এবার আর কেউ দ্বিমত করেনি। তবে শর্ত দিয়েছে তাদের দুজনের দুদিন থাকতে হবে। সবাই রাজি হয়ে গেল। শরীফের খুশি আর দেখে কে। ছুটতে ছুটতে বাচ্চাদের কাছে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে ইসমাইল হোসেন ছেলের থেকে জানতে চাইল, ছেলেমেয়েদের কোনো নাম ঠিক করেছো? ইহান মাথায় হুট করে 5 মাস আগের কথা মনে পড়ে গেল, যেদিন নাম রাখা নিয়ে দুজন 3 ঘন্টা ঝগড়া করেছিল। বাচ্চাদের আমি পেটেও রাখবো, আবার নামও আমি রাখবো। পারবো না, নাম তুমি ঠিক করবে আর এক্ষুনি। ইহান অসহায় চোখে তাকালো। তার মাথায় আপাতত বিভিন্ন ধরনের অ্যাসিডের নাম আসছে, কিন্তু এখন তা বললে ছাড়া তাকে কাঁচাই খেয়ে ফেলবে। মনে মনে শুকনো ঢোক গিলে বলল, মাথায় তো কিছু আসছে না। সারাহ বিরক্ত হলো। রাগ দেখিয়ে বলল, তাড়াতাড়ি মাথা আনো বলছি, নইলে আজ রাতে ভাত বন্ধ। ইহান ছোট ছোট করে তাকিয়ে বলল, কিন্তু আমাদের রাতের খাবার তো অলরেডি শেষ। সারাহ থতমত খেয়ে গেল। তাই তো, মুখ ভেঙচি দিয়ে বলল, তাহলে সকালের ভাত বন্ধ এখন বলো। বাচ্চাদের নাম না রাখলে হয় না? কি আজব, নাম না রাখলে মানুষ ডাকবে কেমনে? ইহানের মেয়ে আর সারার ছেলে বলে। সারাহ বিব্রত হল। মস্তিষ্ক তার রাগে টগবগ করে উঠল। কি পাগলের প্রলেপ বকছে। দাঁত কিরমির করে বলল, পাগল হয়ে গেছো? আমার রসগোল্লা বউয়ের প্রেমে পড়ে আমি আসলেই দিন দিন পাগল হয়ে যাচ্ছি। এসব বলে গলছি না, নাম ঠিক করো তাড়াতাড়ি, ওদের আসার সময় হয়ে এলো। আজ রাতে ভেবে কাল রাখি। মনে থাকবে তো? নিজেকে ভুলে যাব তবুও এই কথা ভুলব না। ঠিক তো? একদম। অবশেষে সারা রাত ভেবে ইহান দুজনের নাম ঠিক করে। যদিও তখন জানতো না টুইনস হবে। ভেবেছিল ছেলে হলে নাম রাখবে ইফরাজ শাহির, আর মেয়ে হলে সিদরাতুল ইনা। সারাহরও নাম দুটো ভীষণ পছন্দ হয়। অনেকক্ষণ যাবৎ ইহানকে চুপ থাকতে দেখে ইসমাইল হোসেন আবার জিজ্ঞেস করলেন, কি হলো, কথা বলছো না যে?
ইহান কল্পনা থেকে বেরিয়ে এলো, মনে মনে নিজেকে বকা দিতে দিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলল, ঠিক করেছি, তবে তোমরা চাইলেও রাখতে পারো। ছেলে মেয়ের নাম বাবা মা রাখাই উত্তম, তোমরা যা রাখবে তাই হবে। মহুয়া বেগম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, কি নাম রেখেছিস রে? ইফরাজ, শাহির আর সিদ্রাতুল ইনা। শারিফ হাততালি দিতে দিতে বলল, বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। ইহান কলেজ থেকে বেরিয়ে দেরি না করে তাড়াহুড়ো করে বাইক নিয়ে বাড়ির রাস্তা ধরল। আজকে তার বাবা মা বাসা নেই, ফুপি অসুস্থ, সেখানেই গিয়েছে দেখতে সারা একা বাসায়। কলেজে যাওয়ার ইচ্ছেই আজ তার ছিল না, তবুও সারাহ জোর করে পাঠিয়ে দিয়েছে। ইহান সদর দরজায় তালা দিয়ে গিয়েছিল, তাই কলিং বেল আর চাপল না। তালা খুলে সোজা রুমে ঢুকে গেল। রুম ঢুকতেই বুকের মধ্যে কেমন করে উঠল। বাচ্চারাও কাঁদছে, সারাহও কাঁদছে। ইহান কোনো মতো ব্যাগটা ছুঁড়ে মেরে তার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? সারাহ ফুপাতে ফুপাতে বলল, ওরা কান্না করছে কেন? আমি থামাতে পারছি না, আমারও কান্না পাচ্ছে। ইহান এবার সারাহকে ছেড়ে মেয়েকে কোলে তুলতেই সে থেমে গেল। এবার সারাহকে বলল, তুমি ওকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করো। সারাহ চোখ মুছে উঠে দাঁড়িয়ে তাকে কোলে নিতেই সেও থেমে গেল। বড় বড় করে একবার ছেলেমেয়েদের দিকে তাকালো, একবার ইহানের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? ইহান ঠোঁট উল্টে বলল, কি জানি। সারাহ রাগী রাগী চোখে তাকিয়ে বলল, এরা এত দুষ্ট কেন? দেখতে হবে না কার ছেলে মেয়ে? কি না মানে আমার ছেলে মেয়ে। এবার ঠিক আছে। ইহান মনে মনে বিড়বিড় করে বলল, খোদা, আমার বাচ্চা কাচ্চাদের তাদের মায়ের মতো জগরুটে বানিও না। সারাহ ভ্রু কুঁচকে জানতে চাইল, তুমি কি বিড়বিড় করে আমার নামে কিছু বলছো? ইহান নাক মুখ কুঁচকে বলল, কই না তো, আমার যে মনে হচ্ছে। ইহান গম্ভীর হল, থমথমে গলায় জবাব দিল, তোমার তো এগুলোই মনে হয় শুধু, কই ভালোবাসার কথা তো একবারে মনে হয় না। কয়েক বছর পরে কথায় বলে সময় আর নদীর স্রোত কখনো থেমে থাকে না। দিন যায়, রাত আসে, মাস বেরিয়ে বছর আসে, এভাবে সময় বেরিয়ে যায়। ইহান সারাহ দুজনেই এখন ডক্টর, তবে এখনো একটা ডিগ্রি পাওয়া বাকি। আপাতত ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে তার দেশ ছাড়তে যাচ্ছিল না। দুজনেই সেম হসপিটালে জয়েন করেছে। শাহির নিজের মাথায় নিজেই হাত নিয়ে বলল, তুই আমার নাম কেন বলছিস? মাম্মা বলেছে টিচার যা বলবে তাই বলতে। তোকে নিয়ে আল পালি না, তোকে নিয়ে আল পালি না। শাহির রেগে উঠে গেল, এটাকে আর সে পড়াবে না। লাগবে না তার চকলেট, বাবার চকলেট বাবাই খাক। ইয়ানা ছাড়া পেতেই সোজা রান্না ঘরে গিয়ে ফ্রিজ খুলে আইসক্রিমের বক্স নিয়ে নিজে বসল। ইহান আর সারাহ তখনই এসে কলিং বেল চাপল। ইয়ানাকে আর কে পায়, আইসক্রিমের বক্স ফেলে দৌড়ে রুমে গিয়ে বই নিয়ে বসল। আমার সোনামা কি করছে? বাবার গলার আওয়াজ পেতেই ইয়ানা দৌড়ে গেল। কোলে উঠে গলা জড়িয়ে ধরে বলল, কি মজা, আমাল বাবা এসে গেছে। মেয়ের সারা মুখে আইসক্রিম লেগে থাকা থেকে ইহান বুঝে ফেলল মেয়ে কি করেছে। সারার মারের হাত থেকে বাঁচাতে ঝটপট মেয়েকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তখনই সারাহ শাহিরের হাত ধরে ইয়ানাকে ডাকতে ডাকতে রুমে আসলো। বাবা মেয়ে চোরের মতো মুখ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সারাহ রাগী কণ্ঠে বলল, ফ্রিজ খুলে আইসক্রিম কে খেয়েছে? ইয়ানা ছোট ছোট করে তাকিয়ে বলল, দাদু ভাই। সারাহ আরো রেগে গিয়ে বলল, কি বললি? ইয়ানা ভয়ে বাবাকে জড়িয়ে ধরে ছোট ছোট করে বলল, বাবা আমাল কি দোষ বলো, মাম্মা কি পালতো না ফ্রিজটা লক করে যেতে? খুলে রেখে গেলে তো আমি খাবি। ইহান মিটমিট করে হাসল, যেমন মা তেমন মেয়ে। 60। ইহান একটা ফোন পেয়ে বেকুনিতে এসেছিল। কথা বলতে বলতে হঠাৎ চাঁদের দিকে চোখ গেল। ভীষণ সুন্দর লাগছিল আজকে। কথা বলা শেষ করে সারাহকে টেনে আনলো। সারাহ ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? ইহান এক গাল হেসে বলল, চাঁদে। সারাহ চোখ কপালে তুলে বলল, কি? ইহান উত্তর করল না, সারাহকে চাঁদের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে আঙ্গুল তুলে আকাশের দিকে দেখালো। সারাহ চাঁদের দিকে তাকাতেই বলল, মাশাআল্লাহ, আজকের চাঁদটা তো ভীষণ সুন্দর।
এই জন্যেই তো এক চাঁদকে আরেক চাঁদ দেখাতে নিয়ে এলাম। সারাহ নিজেও হাসল, অতঃপর একটু রয়েসয় বলল, বিয়ের পরে যে আল্লাহ কি পরিমাণ নিয়ামত বাড়িয়ে দেয় যদি মানুষ বুঝতো, তাহলে বিয়ে করার জন্য পাগল হয়ে যেত। ইহান চমৎকার হেসে বলল, একটা হাদিস শুনোনি? কোনটা? আমাদের রব মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন কর, আর তোমাদের সৎদাসদাসীদেরও। তারা যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রচুর দানকারী, সর্ববিষয়ে জ্ঞাত। সূরা নূর ৩২। সারাহ কিছু বলল না, শুধু হাসল। ইহান আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, এখন আমার কি মনে হয় জানো? আমাদের আরো কয়েক বছর আগেই বিয়ে করে নেওয়া উচিত ছিল। পাগল একটা। হ্যাঁ, তোমারই। দুজনেই কিছু সময় চুপ থেকে চন্দ্র বিলাস করল। হঠাৎ ইহান বলে উঠল, তোমার সাথে চন্দ্র বিলাসের মুহূর্ত আমার বার ফিরে আসুক। এমন বসন্তের শেষে প্রণয় বার আসুক। কথাগুলো বলেই একটু থেমে আবার বলল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাতে হাত রেখে থাকতে চাই। বুড়ো বয়সেও এভাবে চন্দ্র বিলাস করতে করতে বলতে চাই ভালোবাসি বউ। সারার হঠাৎ লজ্জা পেয়ে গেল। কিছু বলতে চাইল, তার আগেই ভেতর থেকে কেউ বলে উঠল, মাম্মা কোথায় তোমরা? ইহান সারাহকে ছেড়ে দিয়ে দূর গিয়ে দাঁড়ালো। অতঃপর একে অপরের দিকে তাকালো। ইহান মুচকি হেসে বলল, আমাদের অংশ আমাদের মিস করছে, চলো চলো। সারাহ ইহানে হাত শক্ত করে ধরে রুমে দিকে পা বাড়ালো। এভাবেই চলতে থাকুক তাদের সুখের জীবন। সমাপ্ত। গল্প, বসন্তের শেষে প্রণয়। লেখনীতে মিশকা মুন। অন্তিম পর্ব।